আমি বলেছিলাম পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড, মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং। পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি। আপনাকে তো প্রথমে নমিনেশন দেওয়া হয়নি, তারপরে আপনি ঘোষণা করলেন যে আপনি ইন্ডিপেন্ডেন্টলি করবেন। তো তারপরে আজকের দিনটাতে, যেদিন খালেদা জিয়ার ইন্তেকাল হলো, সেদিনই আপনাকে বহিষ্কার করাটা কি একটা, ইজ ইট সেন্ডিং আ মেসেজ যে এখন থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট? সেটা মানুষ বিচার করবে। তবে আজকের দিনে ইজা, বহিষ্কার বা যেটাই বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কি আজকের দিনটাই ছিল? আমরা তো 2-3টা দিন অপেক্ষা করতে পারতাম না? রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেখুন, আপনি যদি বলতে চান যে শো মাস্ট গো অন, সেটা সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় যখন আসলে শোটা ওই দিন না করলে আর শোটা হবেই না। সেই সময়ের ক্ষেত্রে বলা হয় শো মাস্ট গো। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাজনীতি আর আবেগ তো একসাথে হয় না। আমি তাকে বলেছিলাম, আবেগ ছাড়া রাজনীতি হয় না। ওটা জীবন মানুষের জন্য স্যাক্রিফাইস করে, এটা কেবলমাত্র রাজনীতিতেই সম্ভব। সো আমার কাছে আবেগ ছাড়া রাজনীতি ব্যবসা যে বেশি কিছু না। গত 12 বছরে তো সবচেয়ে বেশি আমরা আপনাকেই দেখে আসছি মিডিয়াতে ফাইটিং ফর বিএনপি। আপনি একমাত্র ছিলেন যে আওয়ামী লীগের এগেনস্টে কথা বলে আসছেন, খুব ওপেনলি ওদেরকে ক্রিটিসাইজ করে আসছেন, পার্লামেন্টে বলেন, মিডিয়াতে বলেন। এই সময় তো এখন বিএনপির অবস্থা খুবই ভালো। মোস্ট প্রবাবলি এখন ইলেকশনে ফেব্রুয়ারি 12 তারিখে 50-50 চান্স যে ওনারা পাওয়ারে আসবেন, তারেক রহমান প্রাইম মিনিস্টার হবেন। তো এই সময় আপনাকে বহিষ্কার করা, যেখানে 12টা বছর আপনি ওনাদের জন্য ওপেনলি আপনার লাইফ রিস্কে রেখে আপনি কথা বলে আসছেন। দেখুন, এই যে আপনি বললেন 50-50, এটা আমরা বলছি 25 সালের 30শে ডিসেম্বর। আপনি 24 সালের 30শে ডিসেম্বর যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম, আমরা বলতাম 80-20। দেখেন, আনকনসিয়াসলি কিন্তু নিজেকে আননোটিসড অবস্থায় আপনি কিন্তু বললেন 50-50। কেন এই 30% কোথায় গেল? এটা নিয়ে আমি কথা বলেছিলাম গত বছর। আমি বলেছিলাম পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যা হচ্ছে, যেভাবে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে দখলবাজি হচ্ছে, যেভাবে বালু নিয়ে বালু মহলের ব্যবসা হচ্ছে, মাটি কাটার ব্যবসা হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, ও মাই গড, মামলা বাণিজ্য হচ্ছে লাইক এনিথিং। পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি। যত দিন যাবে তত সাপোর্ট কমবে, এবং তাই হলো। 80-20 থেকে এখন আমরা 50-50-তে এসছি। আর আপনি যেটা বললেন যে পার্টির এই সুসময়ে কেন, একটা বড় রাজনৈতিক দলে 2 ধরনের কর্মী সমর্থক নেতা থাকে। আমি কর্মী বলছি কারণ আমি নিজে যেহেতু কর্মী, সমর্থক তো বটেই, কর্মী। একটা হচ্ছে দুঃসময়ের কর্মী, একটা হচ্ছে সুসময়ের কর্মী। আমি দুঃসময়ের কর্মী, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আর 3 হচ্ছে, এটা দলের শৃঙ্খলার পরিপন্থী তো বটেই, স্বতন্ত্র নির্বাচন করা। কিন্তু দেন এগেইন কোয়েশ্চেন আসবে, আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে 12 বছরে তো আপনাকেই ভোকাল দেখলাম, তাহলে আমিও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে তাহলে আমি তো সংসদে আমাকে প্রুভ করে এসছি হোয়াট আই ক্যান ডেলিভার, তাহলে আমার আসনে আমি নয় কেন? আমি কাজ করছি আজকে থেকে তো না, গত 10 বছর থেকে আমার কনস্টিটুয়েন্সিতে। আমার কনস্টিটুয়েন্সির এক্স মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন বিএনপি থেকে, উনি যখন আওয়ামী লীগে জয়েন করলেন
তখন তো আমাকে হাইকমান্ড থেকে এনশিওর করা হয়েছিল যে আসনটা আমাকে দেওয়া হবে, এবং সেজন্য আমি দিনরাত পরিশ্রম করেছি। দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আমারও তো একটা কমিটমেন্ট আছে আমার নেতাকর্মীদের প্রতি। আমি তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না। সো আমাকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে হলো যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে হবে। আপনাকে যখন নমিনেশন দেওয়া হয়নি, আপনার সঙ্গে কি কোনো ডিসকাশন হয়েছে যে এটার রিজনটা কি ছিল? Not at all. Not at all. I wasn't even informed. My ashon was hanging ashon. And I haven't had any clue why. আমার কোনো ধারণা ছিল না। আপনার টেনিওর উইথ বিএনপি অ্যাজ অপোজ টু যাকে দেয়া হয়েছে, উইথ অল ডিউ রেসপেক্ট, ডিফারেন্সটা কি এখানে? ওনাকে কেন দেয়া হয়েছে আপনার জায়গায়? উনি জামায়াতে উলামায়ে ইসলাম বলে একটা হেফাজতের একটা পার্টি আছে, ওই পার্টির সঙ্গে দল জোট করেছে। তো সেই জোটের একজন প্রার্থী হিসেবে ওনাকে আমার আসনে দেয়া হয়েছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি, ওনার বাড়ি কিন্তু আমার আসনে না। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 1-3-এ, আর আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া 3-এর ওনাকে দেয়া হবে না, সো আমাকে সরিয়ে দেয়া যায়। আমরা তো মেয়েদেরকে বলি যে তোমার জন্য তো রিজার্ভ সিট আছে, মানে এরকম একটা ভাব, যদিও আমাকে এটা বলা হয়নি, বাট এরকম একটা ভাব তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আছে যে ওকে, আই উইল প্রোভাইড ইউ ইন দ্য রিজার্ভ সিট ইয়েতে। বাট নো, আই উইল নট। রিজার্ভ সিটের থিমটাই হচ্ছে যাতে ডিরেক্ট ইলেকশনের জন্য একটা মেয়েকে তুমি প্রিপেয়ার করবা। আমি তো অলরেডি রিজার্ভ সিটের সুবিধা নিয়েছি, অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই সেলফ। I have utilized that time, and now this is my time to have a direct election. So I'm going to do that, inshallah. এখন যে আপনি বিএনপির সদস্য না, এখানে তো আপনি পার্টি থেকে বিরাট একটা সাপোর্ট পেতেন আপনার ইলেকশনে। ওখানে আপনি লোকবল বলেন, একটা স্ট্রাকচার বলেন, পোলিং স্টেশনস বলেন, সব কিছুতে একটা স্ট্রাকচার থাকে, মানুষজনের একটা সাপোর্ট থাকে, পার্টির একটা সাপোর্ট থাকে। এখন আপনার what is your confidence like? How confident are you যে আপনি এই সাপোর্টটা ছাড়া আপনার ইলেকশনটা কিরকম লাগছে করতে? I'm very confident, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে আমাদের আলোচনার শুরুতে বলছিলাম নাইজা, যে আজকের দিনটা একটা খুব অন্যরকম দিন। যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন ভালোবেসে, আমার গার্ডিয়ানের মতো যিনি ছিলেন, উনি আজকে চলে গেছেন। আজকে পার্টি থেকেও আমার শেষ দিন, আমিও পার্টি থেকে চলে গেলাম। ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট। আমার এই স্বতন্ত্র নির্বাচনের মধ্যেও there is a mystery, let me tell you that. আমার বাবা 1973 সালে, আমার বাবা কিন্তু ফাউন্ডার মেম্বার্সদের একজন আওয়ামী লীগের। 73 সালে যখন আওয়ামী লীগের জোয়ার, সব সেট আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে, উনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যান্ড হি ওন, উনি জিতেছিলেন। তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, বাট পরের দিন আওয়ামী লীগ ম্যানিপুলেট করে সিটটা, এবং তাহিরউদ্দিন ঠাকুরকে জয়ী ঘোষণা করা হয় আমাদের আসন থেকে। আমি এখানে আরেকটু যোগ করি, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যাদের নাম এসছে, তাহিরউদ্দিন ঠাকুর তাদের অন্যতম। আমি আমার নমিনেশন পেপার যেদিন সাবমিট করি, সেদিন আমি মিডিয়াতেও এই কথা বলেছিলাম যে নৌকার জোয়ারের সময় আমার বাবা স্বতন্ত্র জিতেছেন। উপরওয়ালার কি ইচ্ছা, যেই দলের জন্য আমি 17 বছর লড়াই করলাম, সেই দলটার যখন জেতার খুব ভালো চান্স, খুব ভালো পসিবিলিটি, তখন আমাকে স্বতন্ত্র করতে হচ্ছে একই আসন থেকে। হিস্ট্রি রিপিটিং। ইয়াস, আমি এখানে, আমার এটা খুব রহস্যময় ইঙ্গিত মনে হয়। আমার আজকের বহিষ্কার এবং এই আসন থেকে আমার একক লড়াই ঠিক আমার বাবার মতো। এটা আমার কাছে ভীষণ রহস্যময়। আমি জানি যা আপনি মেডিটেশন করেন, আপনি
you believe in power, you believe in energy. I'm also a strong believer. So আমি মনে করি জগতে কোনো কিছু কাকতালীয় নয়, কিচ্ছু কাকতালীয় নয়। যেটা যখন যেভাবে হওয়ার ঠিক সেটা তখন সেভাবেই হয়। সো 73-এ আমার বাবা যা করেছিলেন 26-এ আমি ঠিক তাই করতে যাচ্ছি। আপনাকে সবসময় ট্যাগ করা হয় অ্যাজ শেখ রুমিন। মাঝে মাঝে আপনি যখন নিউট্রাল কথা বলেন, বা আগে তো আপনি একটা সময় আওয়ামী লীগের খুব ক্রিটিক্যাল ছিলেন অব আওয়ামী লীগ অ্যান্ড দ্য রুলিং পার্টি। এখন আবার যখন 1.5 বছর ধরে অনেক আমরা চেঞ্জেস দেখছি, তখনও যখন আপনি কথা বলেন একটু বললে আপনাকে শেখ রুমিন বলা হয়। আপনার বাবা অলি আহাদ রাজনীতি করেছেন সে বঙ্গবন্ধুর সময় ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে, তখন তো আর কোনো পার্টি ছিল না। তো তারপরে ওনার একটা ফল আউট হয়েছিল বঙ্গবন্ধুর সাথে, যার জন্য উনি স্বতন্ত্র করেছেন। তো এই যে তারপরে এতটা বছর পরেও আপনাকে এখনও ট্যাগ করা হয় অ্যাজ আওয়ামী লীগ, আপনার কি মনে হয় এটার ব্যাপারে? এরকম লাগে? এটা খুব ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং এই কারণেই যে আওয়ামী লীগ যখন শোষকের চেয়ারে ছিল, শাসকের চেয়ারে ছিল, তখন I fought tooth and nail against them. But এখন চেয়ার পাল্টে গেছে। এখন শাসক এবং শোষকের চেয়ারে আরেকটা গ্রুপ অফ পিপল গেছে। আমার অবস্থান কিন্তু পাল্টায় নাই। আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে। এখন কিন্তু আওয়ামী লীগ মজলুমের চেয়ারে। আই এম নট সেইং আমি আওয়ামী লীগের পক্ষে, বাট আমি যে কোনো অন্যায়ের বিপক্ষে। There is a thin line between these two. I am not in favor of anyone, but I am against any oppression. Any oppression. No matter what. আমার খুব কাছের কেউ যদি কাউকে অত্যাচার করে, অপ্রেস করে, অন্যায় করে, আমি ডেফিনেটলি তার বিরুদ্ধে দাঁড়াবো। That is how I am. So এখন যাদের অন্যায়, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা দেশটাকে ভুল দিকে নিতে চায়, যারা দেশটাকে কিছু মানুষের জন্য অবাসযোগ্য করে তুলতে চায়, যারা বিভেদের রাজনীতি উস্কে দিতে চায়, যারা উগ্রপন্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, এবং সর্বোপরি যারা এই ছোট্ট কিন্তু জনবহুল দেশটাতে মানুষে মানুষে ভয়ানক বিভেদ এবং ঘৃণার চাষ করে একটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিতে চায়, তাদের বিপক্ষে আমি দাঁড়াবই। তাতে আমাকে শেখ রুমিন বলুক কিংবা রুমিন রহমান বলুক, আমাকে বিএনপির নাম ধরে ডাকুক আর আওয়ামী লীগের নাম ধরে ডাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি নয়েজি পিপল আর ভেরি লিমিটেড। আমরা ওদের নয়েজটা খুব শুনি। ওরা ফেসবুকে অনেক সরব, ওদের এক একজনের 500টা করে ফেক অ্যাকাউন্ট, ওরা বট বাহিনী চালায়। সো আমরা মনে করি ওরাই বোধহয় বাংলাদেশ। না, ওরা কিন্তু সংখ্যালঘিষ্ঠ, দে আর দ্য মাইনরিটি। মেজরিটি কিন্তু চুপ থাকে। হ্যাঁ, এই চুপ থাকার মাসুল দিতে হয় পুরো দেশকে। তারা চুপ থাকে এবং তাতে পুরো দেশটা আরও ডিজাস্টারের দিকে যায়। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তারা জানে যে হোয়াট রুমিন ইজ সেইং ইজ রাইট, হোয়াট শি ইজ ডুইং ইজ রাইট। আমি হাসিনার আমলও দেখতাম আমার কানের কাছে এসে দেশের মানুষ ফিস করে বলে, আপা চালায় যান, যা বলতেছেন ঠিক বলতেছেন। মানে মনে হয় যেন চালানোর দায়িত্বটা খালি আমিই নিয়েছি, ওনারা শুধু চুপই করে থাকবেন। এখনও যারা মানে অ্যাটলিস্ট সেন্সেবল মানুষ, গুড সেন্স প্রিভেইল করে, মেজরিটি, তারাও বলে আপা আপনি আছেন একটু বলেন, অ্যাজ ইফ বলার দায়িত্বটা আমার। ইফ দ্যাট ইজ সো, দ্যাট ইজ সো, আমাকে করতে হয়। Being the voice of those who cannot speak up. আমরা এখান থেকে একটু কারেন্ট সিচুয়েশনের কথা একটু বলি।
মব অ্যাটাকস গত 1.5 বছর ধরে সব ধরনের জায়গায় আমাদের মব অ্যাটাকস হচ্ছে। এখানে আপনার মাজার ভাঙ্গা বলেন, বাউলদের অ্যাটাক করা বলেন, তারপরে একজনের বাড়িতে চলে যাওয়া কোনো একটা মিসইনফরমেশন নিয়ে, কথায় কথা আমরা মব নিয়ে চলে যাই। কয়েকদিন আগে জেমসের কনসার্ট অ্যাটাক হলো, একটা 150 বছরের 185th অ্যানিভার্সারি ফরিদপুর জেলা স্কুলে একটা কনসার্ট হচ্ছে, ওখানে মব অ্যাটাক। মাঝে মাঝে আমরা বলি তৌহিদি জনতা, মাঝে মাঝে তৌহিদি না, জাস্ট এমনিই মব হচ্ছে। এটা আমরা কন্ট্রোল করতে পারছি না কেন? আর আপনি যদি এখানে যদি ভিউ ওয়ার দ্য ডিসিশন মেকার, আপনি কিভাবে হ্যান্ডেল করতেন এটা? আমি আগে আপনার প্রথম উত্তরটা দিই, আমরা পারছি না কেন। পারছি না কারণ এটা সরকার চাইছে না। সরকার চাইছে এটা জারি থাকুক। সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা বলতে শুনেছি এটা প্রেশার গ্রুপ, বলতে শুনেছি এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলতে শুনেছি যে ওরা দীর্ঘদিন যেহেতু বলার সুযোগ পায়নি, তাদের ভেতরে যে রাগ, যেই দুঃখ, যেই কষ্ট, এটা তার বহিঃপ্রকাশ। গত 1.5 বছর ধরে আপনি এই রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে মানে ক্রমাগত ঘটতেই দিলেন। আর যেগুলো রংফুলি হচ্ছে, গভর্নমেন্ট তো স্বীকার করে না কোনোটা রংফুলি হচ্ছে। তারা তো এটাকে দে আর গিভিং আ ব্লাইন্ড আই, মানে তারা দেখছে না অ্যাজ ইফ। রাজবাড়িতে একটা মাজার শরীফে একটা মৃত একটা ব্যক্তিকে উঠিয়ে এনে তাকে আবার পোড়ানো, এটা কি রাইটফুল? যতই তার ভুল হোক না কেন, যতই আমরা ভুল দেখি না কেন। দেন লেট মি গিভ ইউ সাম আপডেটস। তারা কিন্তু মামলা প্রত্যাহার করেছে ওই ব্যক্তির পরিবার, বিকজ অফ ফিয়ার। ইউ ক্যান ক্লিয়ারলি ইম্যাজিন, বিকজ অফ ফিয়ার, আউট অফ ফিয়ার তারা মামলা প্রত্যাহার করেছে।